আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি বরিশাল বোর্ড 2024-এর 6 নং সৃজনশীলটা সমাধান করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। এখানে 6 নং সৃজনশীলটা আমি আগে লিখে রাখছি। এখানে বলা আছে, একটা চিত্র দেয়া আছে, এ এবং বি দুটি আধান যাদের চার্জ দেয়া আছে -30 কুলম্ব এবং বি বস্তুটার আধান দেয়া আছে 50 কুলম্ব। তো এখানে গ নম্বরে বলছে এ ও বি বস্তু দুটির মধ্যকার ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। এখানে আরেকটা তথ্য দেওয়া আছে, উভয় গোলকের ব্যাস 10 সেন্টিমিটার। আমরা কেন্দ্রগামী যাকে আমরা ব্যাস বলে থাকি, অর্থাৎ বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবে এবং সেই রেখাটা অবশ্যই কেন্দ্র যেতে হবে, তাহলে সেই রেখাটাকে আমরা বলে থাকি বা সেই জ্যাটাকে বলে থাকি আমরা ব্যাস। তাহলে ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, অর্থাৎ এইটুকু হবে হলো আমাদের 5 সেন্টিমিটার। পুরোটা যেহেতু 10 সেন্টিমিটার, তাহলে এই যে লাল এটা হবে 5 সেন্টিমিটার। আবার এখানে যদি আমরা কেন্দ্র বিবেচনা করি, তাহলে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাও কিন্তু হবে 5 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এটা সমাধান করার জন্য আমাদের যে তথ্যগুলো দেয়া আছে, দেখো আমরা লিখে ফেলবো। দেয়া আছে এ বস্তুর চার্জ, এ বস্তুর চার্জ আমরা এটাকে Q1 লিখলাম, সেটা -30 কুলম্ব। বি বস্তুর চার্জ আমরা Q2 লিখলাম, সেটা আমাদের দেয়া আছে 50 কুলম্ব। এবং বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব, বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব, এটা আমরা কেন্দ্র থেকে দূরত্ব চিন্তা করব। তাহলে এটাকে আমরা ডি দ্বারা যদি লিখে থাকি, তাহলে দেখো 5 যোগ 50 যোগ 5, অর্থাৎ এখান থেকে এইটুকু 5, তারপর এই প্রান্ত থেকে এই পরিধি থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব হলো আমাদের 50 এবং পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত 5। এর জন্য প্রথমে এইটুকুর জন্য 5, মাঝখানের অংশের জন্য 50 এবং এই যে এটার ব্যাসার্ধ, তাহলে আমরা এটা পাবো 60 সেন্টিমিটার। আমরা এটাকে মিটারে কনভার্ট করে দেবো। মিটারে যদি কনভার্ট করি, তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে এটা আসবে আমাদের 0.6 মিটার। এটা পেলাম আমরা দূরত্ব, বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এখন কুলম্বের ধ্রুবক, কুলম্বের ধ্রুবক এর সূত্রের মধ্যে আমাদের লাগবে, সেটাকে আমরা কে দ্বারা লিখে থাকি, এবং এটা 9 গুণন 10⁻⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। তাহলে ক্রিয়াশীল বল, আমরা শুধু বলও লিখতে পারি, তাহলে বল F = হট। তাহলে এটার জন্য আমাদের যে সূত্র অ্যাপ্লাই করতে হবে সেটা হলো, আমরা জানি ক্রিয়াশীল বলকে F দ্বারা লিখলে K ইন্টু Q1 ইন্টু Q2 ডিভাইডেড ডি স্কোয়ার। তাহলে কে এর মান যদি আমরা বসে এখানে 9 ইন্টু 10⁻⁹, Q1 -30, Q2 হলো 50 ডিভাইডেড ডি স্কোয়ার। ডি স্কোয়ার আমরা পেয়েছি 0.6, তার উপরে স্কোয়ার। তাহলে এটা যদি আমরা গুণ দিই, তাহলে অবশ্যই মাইনাস আসবে, যেহেতু মাইনাস আছে এখানে আসবে 1.35 গুণন 10⁻13। এখন এই মানটাকে এটা যা ভাগ করলে আমরা যা পাবো, তাহলে -3.75 গুণন 10⁻13। বলের একক নিউটন। বলটা আসলে ঋণাত্মক, শুধু আমরা মান বিবেচনা করবো এখানে। তাহলে 3.75 গুণন 10⁻13 নিউটন। এটি আমরা সাইড নোট তোমরা দিতে পারো যে শুধু মান নেই। তাহলে এই বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণ হবে 3.75 গুণন 10⁻13 নিউটন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ঘ নম্বরটা সমাধান করব। দেখো, ঘ নম্বরে বলছে উদ্দীপকের কাজদণ্ড দ্বারা কোন গোলককে আহিত করা সম্ভব, চিত্র এঁকে বিশ্লেষণ করো। আসলে উদ্দীপকের কাজদণ্ড হলো এইটা, যে কাজদণ্ডটা ধনাত্মক চার্জ বহন করছে। তাহলে ধনাত্মক চার্জ দ্বারা আমরা দুইটা গোলককেই আহিত করতে পারবো, তবে আহিত করার পর সেটা ঋণাত্মক চার্জে আহিত হবে। তাহলে এটা কিভাবে, দেখো আমরা গোলকটাকে যে কোনো একটা এ বা বি, যে কোনো একটা গোলককেই যদি আমরা নিই, আমরা চিন্তা করলাম যে একটা গোলককে আমরা নিলাম এবং এই
গোলকটার পাশে যদি আমরা কাছাকাছি এই কাচদণ্ডটাকে আমরা নিয়ে যাই, তাহলে কি ঘটনাটা ঘটবে দেখো। আমরা জানি যে কাচদণ্ডটা ধনাত্মক চার্জ বহন করছে। তাহলে গোলকটার ভিতরের প্রান্তে এবং এইটার কাছাকাছি যে চার্জগুলো জমা হবে সেগুলো হলো অবশ্যই ঋণাত্মক চার্জ। কারণ আমরা জানি যে ধনাত্মক চার্জগুলো সবসময় ঋণাত্মক চার্জকে আকর্ষণ করে। তাহলে এই দ্বন্দ্বটা যখন আমরা গোলকের কাছাকাছি নিয়ে আসবো, এই গোলকের মধ্যে যে ঋণাত্মক চার্জগুলো আছে তা আকৃষ্ট হবে এবং ধনাত্মক চার্জের আকর্ষণে এর কাছাকাছি অবস্থান করবে এবং এই আধানগুলোকে আমরা বলবো বদ্ধ আধান। বদ্ধ আধান। অপরদিকে যেহেতু আমরা জানি সমজাতীয় চার্জগুলো একে অপরকে বিকর্ষণ করে, তাহলে ধনাত্মক চার্জগুলো, এটা যেহেতু ধনাত্মক কাচদণ্ড, তাহলে ধনাত্মক চার্জগুলো গোলকের অপর প্রান্তে অবস্থান করবে, কারণ এই ধনাত্মক চার্জগুলো ধনাত্মক চার্জকে বিকর্ষণ করবে, ফলে তারা একে অপর থেকে দূরে অবস্থান করবে এবং এই আধানগুলোকে আমরা বলবো মুক্ত আধান। এটা হলো আমাদের প্রথম চিত্র। তাহলে দ্বিতীয় চিত্রের আমাদের আকারটা কেমন হবে দেখো। দ্বিতীয় চিত্রে যে আমরা এই গোলকটাকে, আমাদের এখান দিয়ে তো আমরা ঋণাত্মক চার্জ পেলাম এবং আমাদের এই গোলকের এর কাছাকাছি আমরা ধনাত্মক কাচদণ্ডটাকে নিয়ে আসছিলাম। এখন এখান দিয়ে আমাদের অপর প্রান্তে আমাদের এখান দিয়ে ধনাত্মক চার্জ ছিল। এই গোলকটাকে আমরা যদি ভূ-সংযুক্ত করে দেই বা ভূমির সাথে সংযোগ করে দেই, যা আমরা দ্বিতীয় চিত্র দ্বারা বোঝাচ্ছি, তাহলে এখানে আমাদের কি হবে, এই ধনাত্মক চার্জগুলো একটা পরিবাহী তার দিয়ে ভূমির সাথে বা মাটির সাথে সংযোগ করে দিলে এই ধনাত্মক চার্জগুলো মাটিতে চলে যাবে। মাটিতে চলে যাওয়ার পরে আমাদের দ্বিতীয় 3 নাম্বার যে চিত্রটা আমাদের হবে, তখন কিন্তু এখানে আর কোনো ধনাত্মক চার্জ থাকবে না, পুরোটাই ঋণাত্মক চার্জ এবং চার্জগুলো ছড়িয়ে পড়বে। অর্থাৎ আমরা এই ধনাত্মক কাচদণ্ড দ্বারা গোলকটিকে ঋণাত্মক চার্জে আহিত করতে পারি বা ঋণাত্মক চার্জে আহিত করা সম্ভব। তাহলে এটার বর্ণনা তোমরা কিভাবে দিবা? এভাবে চিত্র আঁকবে, বলবা প্রথম চিত্রে ধনাত্মক কাচদণ্ডটিকে গোলকের কাছে, যে কোনো একটি গোলকের কাছে নিলে গোলকের মধ্যে ঋণাত্মক চার্জগুলো ধনাত্মক কাচদণ্ডের দ্বারা আকৃষ্ট হয়ে দ্বন্দ্বের কাছাকাছি অবস্থান করবে এবং আমরা জানি যে সমজাতীয় চার্জগুলো যেহেতু একে অপরকে বিকর্ষণ করে, সেহেতু ধনাত্মক চার্জগুলো গোলকের অপর প্রান্তে অবস্থান করবে। এখানে ঋণাত্মক চার্জগুলোকে আমরা বদ্ধ আধান বলে থাকি এবং ধনাত্মক চার্জগুলোকে মুক্ত আধান বলে থাকি। দ্বিতীয় চিত্রে এই মুক্ত আধান, ধনাত্মক চার্জ বহনকারী মুক্ত আধানগুলোকে একটি পরিবাহী তার দিয়ে গোলকটিকে ভূসংযোগ করে দিলে এই মুক্ত আধানগুলো তার দিয়ে ভূমিতে চলে যাবে। তৃতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে গোলকটিতে আর কোনো ধনাত্মক আধান অবশিষ্ট থাকবে না, সুতরাং গোলকটি ঋণাত্মক আধানে আহিত হবে বা ঋণাত্মক চার্জে চার্জিত হবে। এটাই হলো আমাদের ঘ নম্বরের ব্যাখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।